ওই দেখ, দুই সিংওয়ালা সাপ চলে এসেছে। তোরা সবাই পালা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি করে পালাই। হা 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 হা। শুধু এই এলাকা নয়, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সাপ হলাম আমি। সাপই যে আমাকে দেখে ভয়ে কাঁপে। কারো সাহসই হবে না আমার ক্ষতি করার। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার মাথায় থাকা দুই সিংহের জন্য। হে বিধাতা, আমার মাসি কবে থেকে অসুস্থ, তুমি আমার মাকে আর কবে সুস্থ করে দেবে? মায়ের এমন কষ্ট দেখতে যে আমার আর ভালো লাগে না। নদীর পাড়ে এসে এসব একা একা কে বলছিস রে দামা? আসলে সাধু বাবা বলেছেন তার দেওয়া কয়েনটা নদীতে ফেলে আমি যদি বিধাতার কাছে কামনা করি তবে নাকি তিনি আমাকে ফিরিয়ে দেবেন না। একে একে তুই কেন আবারও এসব কথায় ভরসা করছিস? তুই জানিস না উনি কেমন ভণ্ড? গ্রামের সহজ সরল লোকেদের কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা মেরে খাওয়াই হচ্ছে ওনার স্বভাব। আমি আর কি করব কি বল? দিন দিন যে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। মাকে শহরে নিয়ে যাওয়ার মতো টাকাও যে আমার হাতে নেই। সাধু বাবাই যে আমার একমাত্র ভরসা। তোর যা করতে ইচ্ছে করে তুই তাই কর। তবে হ্যাঁ, এত কষ্ট করে টাকা রোজগার করে কিন্তু তুই টাকাগুলো পানিতে ফেলছিস, সেটাই আমি তোকে বলতে এসেছিলাম। এবার তবে আমি আসি। আচ্ছা আচ্ছা, চলে যা। আমিও যে একটু পর বাড়িতে ফিরে যাব। ছুটকি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরে আরে, কে কে আমাকে এভাবে আঘাত করলো? কার এত বড় সাহস? হ্যাঁ, কি রক্ত? তাছাড়া আবার আমার শিংটা এভাবে ভাঙলো? তাছাড়া আবার আমার শিংটা এখানে পড়ে আছে কেন? তবে কি আমার শিংটা ভেঙে গেছে? কে কে ভাঙলো আমার শিং? আমার এত বড় ক্ষতি কে করলো? আমি আবার কিসের উপর পা রেখেছিলাম? কিছু একটা ভাঙার শব্দ পেলাম মনে হচ্ছে। সাপ? একে কি ওই সাপটা আবার ওখানে কি করছে? মাথার কাছে রক্ত পড়ে আছে মনে হচ্ছে। আমি কি তবে ওই সাপটাকে পাড়া দিয়ে মেরে ফেলেছি? ব্যথায় তো আমি ঠিক মতো আমার মাথাটাও নড়াতে পারছি না। ওই মেয়েটাই কিনা তবে আমার শিং ভেঙেছে। দাঁড়াও, তোমায় আমি দেখাচ্ছি। একে কি সাপটা তো এখনো মরেনি দেখছি, আবার আমার দিকে ধেয়ে আসছে। আমি বাবা পালাই। দৌড়ে কোনো লাভ হবে না। আমার হাত থেকে আজ তোমাকে কেউই বাঁচাতে পারবে না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার শিংটা ভাঙিনি। তুমি দয়া করে আমাকে মেরো না। বাড়িতে যে আমার অসুস্থ মা আর ছোট একটা বোন রয়েছে। আমার কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে? সেটা মাথায় রেখে তো তোর সাবধানে চলাফেরা করা উচিত ছিল। এবার তুই তোর অসাবধানতার ফল ভোগ কর। আপু, ও আপু, তুমি আমার বোনকে কোথাও দেখেছো? হ্যাঁ রে হ্যাঁ, তোর বোনকে তো আমি সকালেই নদীর পাড়ে দেখে আসলাম। এখনো বাড়ি যায়নি? না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নদীর পাড়ে গিয়ে দেখছি আপু আছে কি না। তোমাকে তো আমি কামড় দিয়েই দিয়েছি। এবার তুমি কি করে তিলে তিলে মরো সেটাই এবার দেখার পালা। আমার সব থেকে মূল্যবান সম্পদ যে তুমি নষ্ট করে দিয়েছো। এখন আর কেউই আমাকে দেখে ভয় পাবে না। তোমার জন্য তো এটাই উপযুক্ত শাস্তি। তামা আপু, ও তামা আপু, কোথায় কোথায় তুই? এই তো রিমা, আমি এখানে। তুমি আবার ওকে কেন রাখতে গেলে শুনি? তুমি কি ভেবেছো ও তোমাকে বাঁচাতে পারবে? কখনোই না। আমি ছাড়া তোমাকে কেউই বাঁচাতে পারবে না। আমি মরার আগে আমার বোনকে শেষবারের মতো দেখে যেতে চাই। তাই তো আমি ওকে এখানে রেখেছি। তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না। আমি আবার তোমার বোনের কোনো ক্ষতি কেন করতে যাব? তোমার বোনের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আমি আবার ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাবো। কিন্তু তুমি যদি তোমার বোনকে আমার ব্যাপারে কিছু বলো তাহলে ওর অবস্থাও একই রকম হবে। না না, আমি ওকে কোনো কিছুই বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও চললাম। আপু, ও আপু, তুই এখানে এভাবে কেন শুয়ে আছিস? তোর কি হয়েছে রে? আসলে আমার পায়ে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে রিমা। বলছিস কি? তুই দাঁড়া, আমি এক্ষুনি ওঝা ডেকে আনছি। কোনো লাভ নেই রে রিমা, তুই আর এখন আমাকে শত চেষ্টা করলেও বাঁচাতে পারবি না। কিন্তু দিদি। তুই আর কাঁদিস না রিমা, এখন আমার সব দায়িত্ব যে তোর ঘাড়ে পড়বে। মাকে তুই দেখে রাখিস আর নিজের খেয়াল রাখিস। কিন্তু দিদি, আমি এত অল্প বয়সে কি করবো রে? প্রথমে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, মা যে অসুস্থ হয়ে পড়লো, এখন আবার তুইও আমাকে ছেড়ে চলে যাবি? সৃষ্টিকর্তার কাছে তুই সাহায্য চাবি, তিনি সব সহজ করে দেবেন। তুই আর কাঁদিস না বোন। আপু, আপু, তুই আমাকে একা ফেলে রেখে যাস না আপু, যাস না। আমি কি কাজটা ঠিক করেছি? মেয়েটা তো আর ইচ্ছে করে আমার শিং ভাঙেনি। ওর ভুলের জন্য কি ওর পুরো পরিবারকে আমার শাস্তি দেওয়া উচিত হচ্ছে? আপু, ওই দেখ, ওই ঝোপ থেকে একটা সাপ বেরিয়ে আসছে। ওই সাপটাই কি তোকে কামড় দিয়েছে? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আমার বোনকে কিছুই করবে না, তবুও তুমি কেন বের হয়ে এলে?
তুমি ভয় পেও না, আমি তোমার বোনকে কিছু করতে আসিনি। আপু, সাপটা তোকে আবারও কামড়াতে চাইছে। দাঁড়া, লোকজনকে আমি ডেকে নিয়ে আসছি। দাঁড়াও, আমি ওকে কামড়াচ্ছি না, আমি তোর বিষ তুলে নিচ্ছি। কিন্তু কেন? তুমি না আমাকে একটু আগে বিষের যন্ত্রণায় মরতে দেখতে চেয়েছিলে? আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এখন আর আমি তোমাকে মরতে দেখতে চাই না। আমার বিষ তোলা হয়ে গেছে, একটু পর তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে চাইছিলে। তবে এখন আমার জীবন তুমি কেন বাঁচালে? বাদ দাও ওসব প্রতিশোধের কথা। তোমরা এখন বাড়িতে চলে যাও, আর কখনো যেন আমি তোমাদের আমার সামনে না দেখি, নইলে এরপর কিন্তু আর ছাড়বো না। আর তোমার শিং? তুমি তো বলেছিলে তোমার শিংগুলো তোমার কাছে অনেক মূল্যবান। কি আর করার, সবার হাসি তামাশা শুনেই এবার আমাকে বাঁচতে হবে। দাঁড়াও, আমি কাঠ দিয়ে অনেক কিছু বানাতে পারি। তুমি তোমার ভাঙা শিংটা নিয়ে আমার সঙ্গে চলো, আমি দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। তুই শিংটা ভালো করে দেখেছিস? পারবি বানাতে ওরকম? হ্যাঁ, আমি পারবো, কিন্তু আমার একদিন সময় লাগবে। যতদিন লাগার লাগুক, নকল হলেও আমি যদি আমার শিংটা ফিরে পাই তবে আমার আর কোনো চিন্তা থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। শিংটা বানানো হলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে আসবো। না না, এই অবস্থায় আমি বাড়ি ফিরে গেলে সবাই জেনে যাবে যে আমার শিং ভেঙে গেছে। তখন যে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আমি একেবারে আমার শিং নিয়েই বাড়িতে ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তবে আমাদের বাড়ির আশেপাশেই থেকো। আমাদের শিংটা বানানো হয়ে গেলে আমি তোমাকে ডেকে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তবে বাইরে গেলাম। আরে আরে, আমি আবার চোখে ভুল দেখছি না তো? ওই সাপটার মাথায় কি তুই একটা শিং দেখতে পাচ্ছিস? আমিও তো তাই ভাবছি, কিন্তু আপনি যে সাপটাকে খুঁজছেন তার মাথায় তো দুটো শিং থাকার কথা, আর এর মাথায় তো একটা শিং। ভালোভাবে তুই দেখ, ওর আরেকটা শিং ভাঙা রয়েছে। আরে আরে, তাই তো, ওর তো একটা শিং ভেঙে গেছে, কিন্তু ওর ভাঙা শিংটা কোথায়? ওর একটা শিংয়ের তো অনেক ক্ষমতা থাকার কথা। ওফো, তোকে কি আমি পাশে রেখেছি এসব প্রশ্ন করার জন্য? ঠিক মতো তো আমাকে মাইনেও দেন না, তার আবার কাজ। বলি, তুই আমার কোন কাজটা ঠিক মতো করেছিস যে তোকে আমি টাকা দেব? যা, ওই সাপের শিং খুঁজে বের কর, আর এই সাপটাকেও ধরার ব্যবস্থা কর। জি, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে সাপ ভাই, শোনো শোনো। কে কে আবার তোমার সাপ ভাই? তাছাড়া আমি আবার তোমার ভাই হলাম কবে? আসলে তোমার নামটা জানা নেই, তাই তো আমি তোমায় ভাই বলে ডাকলাম। বলছি, আমাকে কেন ডাকলে? আমার শিং বানানো শেষ। না, এখনো হয়নি, একটু সময় লাগবে। তাছাড়া তোমার মাথা দিয়ে তো রক্ত ঝরছে, তাই ভাবলাম সেখানে একটু হলুদ লাগিয়ে দেই। আমার কোনো হলুদ লাগবে না, আমার শিং বানানো শেষ হলে আমি ওটাকে নিয়ে চলে যাব। তোমার কি খিদে পায়নি? আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি কি খাবারটুকু খাবে না? খাবারটা আমি না খেলে তো নষ্ট হবে, তাই আমি খাবারটা খাবো। দাও, খাবারটা এদিকে দাও। ও, তবে কিনা এই কাহিনী। আমার তো মনে হচ্ছে ভাঙা শিং দুটো তবে ওই মেয়ে দুটোর কাছেই আছে। যাই যাই, বাবাকে গিয়ে বলে আসি। কি বলছিস? ওই মেয়েটা ভাঙা শিং নিয়ে আরেকটা শিং বানাচ্ছে? যা, তুই গিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে আয়। জি ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। আপু, আপু তুই এসেছিস? না না, আমি এসেছি। কি করছেন কি? ওই শিংটা আপনি কেন নিচ্ছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। একটাও কথা বলবি তো এই চাকুটা দিয়ে তোর গলা কেটে ফেলবো। চুপচাপ চল, চল আমার সাথে। তুমি কি রিমাকে কোথাও দেখেছো? ওকে যে আমি খুঁজে পাচ্ছি না। না তো, আমার শিং বানাতে পারবে না সেটা আমাকে বলে দিলেই তো হতো। মিথ্যে কেন বললো? আমি কোনো মিথ্যে বলিনি। একি রে রিমা, তুই ওই লোক দুটোর সঙ্গে কি করছিস? আমরা যে ওকে ধরে এনেছি, কারণ ওই সাপটার সঙ্গে আমাদের কিছু দরকার আছে। ওই সাপটা যদি চুপচাপ এখানে চলে আসে তবে আমরা তোমার বোনকে ছেড়ে দেব, আর না আসলে ওকে আমরা আটকে রাখবো। আমাকে কি তোমাদের বোকা মনে হয় নাকি? হ্যাঁ, একটা অচেনা অজানা মেয়ের জন্য আমি তোমাদের কাছে কেন ধরা দেব শুনি? তুমি যদি এখন আমাদের কাছে না আসো তবে কিন্তু সারাটা জীবন তোমাকে এই ভাঙা শিং নিয়েই থাকতে হবে, আর কেউই এই মেয়ের মতো তোমার শিংয়ের অবিকল আরেকটা শিং বানাতেই পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ওকে, আমি যাচ্ছি তোমাদের কাছে। সাপ ওদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তান্ত্রিকের সহযোগী বাড়ি মেরে সাপের অন্য শিংটাও ভেঙে ফেললো। সাপের দেহ মাটিতে লুটিয়ে পড়লো। আরে আরে, তুমি এসব কি করলে? কি একটা ভয়ানক সাপকে মেরেছি, আর আমি ওর শিং দুটো গুঁড়ো করেছি। তার সাথে একটা নাবালক মেয়ের রক্তও লাগবে। এই এই, যা যা, ওই মেয়েটাকে আবারও ধরে নিয়ে আয়। না না, আমার বোনকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি।
আপু আপু, আমাকে বাঁচা। আরে আরে বেশি না, শুধুমাত্র একটি হাত কেটে তোমার রক্ত বাটিতে ঢালবো। দেখেছিস তো, আমি এই মিশ্রণ যতই খাচ্ছি ততই তরুণ হয়ে উঠছি। এই মেয়েটার আরো রক্ত দে। ও যে মরে যাবে, ছেড়ে দাও তোমরা ওকে। রিমাকে ছাড়ো, ছাড়ো বলছি। কি ছেলেটা আবার কোথা থেকে আসলো? আমি আমি সেই সাপ যার শিং তোমরা একটু আগে ভেঙেছিলে। আর তুমি সেই তান্ত্রিক যে আমার বোনকে মেরে আমাকে মিথ্যে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছিলে। আমার যে সব মনে পড়ে গেছে। তোকে মারার জন্যই যে আজ আমার শরীরের এই অবস্থা। তাই আজ তোকে মেরেই আমি আমার আগের রূপ ফিরে পাবো। দাঁড়া দাঁড়া, এবার তোকে আমি ধরছি। কি, আমার মাথায় আবার রক্ত? আমার শরীর আবার আগের মতো কেন হয়ে যাচ্ছে? এখান থেকে তাড়াতাড়ি পালাই। তান্ত্রিক তো অদৃশ্য হয়ে গেল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার শিংটা না ভাঙতে, তবে যে আমি কোনোদিনও আমার এই রূপে ফিরে আসতে পারতাম না। আমার বোনকে ও আমার চোখের সামনে মেরেছে ওর জাদু ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমার বোনকে তো আর আমি মরতে দিতে পারি না। কিন্তু তান্ত্রিক বাবা তো পালালো। যে করেই হোক আমি ওকে খুঁজে বের করব আর আমার প্রতিশোধ নেব। তোমরা দুজন ভালো থেকো। তুমিও সাবধানে থেকো। এই নে, খাবারগুলো খেয়ে নে। আজ কত দিন হলো ডিমগুলো নিয়ে বসেছিস, কবে যে তোর ডিম ফুটে ছানারা বের হবে কে জানে। কি হলোটা কি গো? মুরগিগুলোর সাথে সকাল সকাল কি এত বকবক করছো? বলি, ওরা কি আর তোমার ভাষা বুঝতে পারবে নাকি? আর বলো না, প্রতিদিন খাবার দিই আর ডিমগুলো গুনতে থাকি। কবে ডিম ফুটে বাচ্চা বের হবে বলো তো? আর কবে যে আমি সেই ছোট্ট ছোট্ট ফুটফুটে ছানাগুলোকে বিক্রি করে টাকা পাবো। একদম চিন্তা করো না, তোমার মনের আশা খুব দ্রুতই পূরণ হবে। এ কি, মুরগির বাচ্চার আওয়াজ ভেসে আসছে না? তার মানে কি মুরগির বাচ্চাগুলো আজকে ফুটে বের হলো? না, একবার গিয়ে আমি দেখে আসি তো। যামিনী খুশি মনে তার মুরগির ছানার কাছে যায়। সেখানে গিয়ে সে মুরগির কিছু ফুটফুটে ছানা দেখতে পায়। এতদিনে অনেকগুলো মুরগির ফুটফুটে ছানা বেরিয়েছে। আয় আয়, তোদেরকে আমি কিছু খেতে দেই। চল। কি হলো, একটা বাচ্চা মুরগিকে সবাই মিলে এভাবে ঠোকরাচ্ছে কেন? যামিনী খুব ভালোভাবে খেয়াল করে দেখলো মুরগির ছানাগুলোর মধ্যে একটা মুরগির ছানার মাত্র একটি পা। ও আচ্ছা, এবার তবে আমি সবটা বুঝতে পারলাম। এই এক পাওয়ালা মুরগিটাকে কেউই পছন্দ করছে না। উফো, ভালো বিপদে পড়া গেল তো। এবার এই মুরগিটাকে নিয়ে আমি কি করি? আমি এক কাজ করি, এই মুরগিটাকে বরং একটু আলাদা করে রাখি। তারপর যামিনী সেই এক পাওয়ালা মুরগিটিকে আলাদা করে রাখে। আমার একটা পানি বলে আমার ভাই বোন, এমনকি আমার মাও আমাকে এইভাবে ঠোকরাতে পারে। এখন তো মালকিনও আমাকে খাবার না দিয়ে এইভাবে ফেলে রেখেছে। আমার তো অনেক খিদে পেয়েছে, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। উফ বাবা, এই মুরগিটাকে নিয়ে তো ভালোই বিপদে পড়া গেল। তাকে তো আলাদা রেখেও কোনো শান্তি নেই দেখছি। সে কখন থেকে ডেকে ডেকে আমার মাথাটা একদম খারাপ করে দিচ্ছে। এই বলে যামিনী রেগে মেগে সে ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে দিল। এই শোন, তোর এত চিৎকার চেঁচামেচি আমার আর একদম ভালো লাগছে না। তোর মতো এক পাওয়ালা মুরগিকে বিক্রি করলেও আমি কোনো টাকা পয়সা পাবো না, বুঝেছিস তুই? তাই তোর পেছনে আমি কোনো খাবার দাবার খরচ করতে পারবো না বাবু। নিজের মতো আশেপাশে পোকা মাকড় ধরে ধরে খা, বুঝেছিস? যাক বাবা, মালকিন অন্তত এবার আমাকে ছেড়ে দিল, ভালো হয়েছে। এবার বরং আমি নিজের মতো করে খাবার দাবার খুঁজে খুঁজে খাই। এই একটা পানি আমি তো হাঁটতেও পারছি না, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। না না, আমাকে একদম হেরে গেলে চলবে না, আমাকে এই এক পা দিয়ে খাবার খোঁজার চেষ্টা করতে হবে। এক পাওয়ালা মুরগি, এটা আবার কোথা থেকে এলো? এই দেখ দেখ না, ও কেমন বেঁকে বেঁকে হাঁটছে। তোমরা আমাকে এইভাবে কেন বলছো বলো তো? এতে আবার আমার কি দোষ? আমি তো ইচ্ছে করে এমন করিনি বলো। চলো আমরা একসঙ্গে মিলেমিশে থাকি, তাহলে আমার আর কোনো কষ্ট হবে না, আর তোমরা আমাকে সাহায্য করবে, কেমন? কে তোকে কিনা আমরা সাহায্য করব? বলি, আমাদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি বলতো? আরে আরে বাহ, কত ছোট ছোট মুরগিরা এখানে কত সুন্দর করে খেলাধুলা করছে। এবারে আমি এক এক করে এদের সব কটাকে গিলে খাবো। আরে আরে বন্ধুরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? পালাও পালাও সবাই, এখানে যে সাপ এসেছে, পালাও।
তোমরা তোমরা আমাকে এখানে একা রেখে যেও না আমাকে একা রেখে, আমাকে সাথে করে নিয়ে যাও আমাকে, আমাকে যে ওই সাপটা খেয়ে ফেলবে। নিয়ে যাও আমাকে। একে একে সবগুলো মুরগির ছানা পালিয়ে গেল। আমি তো ভেবেছিলাম সব কটাকে একসঙ্গে খাবো। একে একে এই মুরগিটা আবার এখানে বসে আছে কেন? ও, এবার বুঝতে পেরেছি, এই মুরগিটার তো দেখছি শুধুমাত্র একটি পা। খুব ভালো হয়েছে, এই মুরগিটা বেশি দূর এগোতে পারবে না। আমি ওকে এক্ষুনি ধরে মজা করে খেয়ে নেব। দয়া করে তুমি আমার দিকে এগিয়ে এসো না, আমাকে তুমি খেও না, দয়া করো। তোর মতো ছোট্ট কচি মুরগিকে খেতে আমার খুব মজা লাগবে। এইভাবে তো আমি সাপের হাত থেকে একদমই বাঁচতে পারবো না। শুধু শুধু কষ্ট করে আমার কোনো লাভ নেই। এগিয়ে কি এই মেয়েটা আবার কোত্থেকে চলে এলো? আমার তো মনে হচ্ছে শিকারটাই নষ্ট হয়ে গেল। চোখ খোল, এখন আর কোনো ভয় নেই। এগিয়ে কি আমি কিনা বেঁচে আছি? ওই দুষ্টু সাপটি কিনা আমাকে খেতে পারেনি, তুমি কিনা আমাকে বাঁচিয়েছো। হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি, আর এখন তুমি চলে যাও। সাপটি এখান থেকে পালিয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই জানা। আচ্ছা, তুমি আমার ভাষা কি করে বুঝতে পারছো? আমি যে সব পশু পাখিদের ভাষা বুঝতে পারি। এখন তুমি চলে যাও। না না, আমি কোথাও যেতে চাই না। আমাকে আমাকে কেউ ভালোবাসে না, এমনকি আমার মাও আমাকে ভালোবাসে না। আমি কোথাও যেতে চাই না, নয়তো অন্য কোনো জীবজন্তু এসে আমাকে আবারও খেয়ে ফেলবে। কেঁদো না, তুমি আমার সঙ্গে চলো। আমি যে জঙ্গলে একাই থাকি। তারপর তুলি সে মুরগির বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের একটা গুহার ভেতরে চলে গেল। এই কি, তুমি হাঁটতে পারছো না? তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। আজকের পর থেকে তুমি আমার কাঁধের উপরে থাকবে, কেমন? আমার মাও আমাকে দূরে রেখে দিল, সেখানে তুমি আমাকে তোমার কাঁধের উপরে আশ্রয় দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কারণ এক পা নিয়ে চলতে তোমার যে অনেক বেশি কষ্ট হচ্ছে। চিন্তা করো না, আর একটু সবুর করো, আমি তোমাকে কিছু দানা দিচ্ছি। তারপর তুলি হাতে করে কিছু দানা নিয়ে সে মুরগির বাচ্চাটিকে খাওয়ায়। আচ্ছা, তুমি এইভাবে আমাকে আর কতদিন তোমার কাঁধের উপরে বসিয়ে বসিয়ে খাওয়াবে সেটা তো বলো। তাতে কি হয়েছে, তোর প্রতি যে আমার অনেক মায়া জড়িয়ে গেছে। যদি আমি তোকে কোনোভাবে ছেড়ে দিই, তাহলে আমার চোখের আড়ালে জঙ্গলের কোনো পশু পাখি তোকে যে খেয়ে নেবে। না না, এখন আমি অনেকটা বড় হয়ে গেছি, তোমাকে আর আমায় এইভাবে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে না। এখন আমি নিজের চেষ্টায় চলার চেষ্টা করব। থাক না আমার একটা পা, কিন্তু আমি নিজে চলার চেষ্টা করব। এমনটা করিস না, তোর যে ব্যথা লাগবে। চলে আয়, আমার কাঁধে আয়। না না, আমি যাব না। তোমার মনে আছে একদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, তাই বলে এখন আমি তোমার কাঁধে চড়ে বেড়াবো? তা কখনোই হবে না। এখন থেকে আমি আমার খাবারগুলো নিজেই খুঁজবো। আমি আর তুলিকে কখনোই কষ্ট দেব না। সব সময় এই গুহার ভেতর থেকে মুরগির আওয়াজ ভেসে আসতো, কিন্তু ওই মেয়েটার কারণে আমি যে ওই গুহার ভেতরে কখনো প্রবেশ করতেই পারিনি। কিন্তু আজ তো আমি এই মুরগিটাকে দেখতেই পেলাম। এবার এক পাওয়ালা মুরগি, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে বলতো? তুলি তুমি কোথায়? বাঁচাও বাঁচাও আমাকে, একটা কাক আমার উপরে আক্রমণ করেছে। কোথায় তুমি? তুলি, বের হও। এই যা, মুরগিটা তো একদম হাতছাড়া হয়ে গেল। এগিয়ে কি, আমার তো এক পা ছিল, হঠাৎ করে আমি এক পা দিয়ে এত জোরে কি করে দৌড়াতে পারলাম? এগিয়ে কি, এটা আবার কি করে সম্ভব? এখানে আমার দুটো পা কি করে হয়ে গেল? ঠিক তখনই মুরগিটি গুহার ভেতরে একটা বিশাল বড় সাপ দেখতে পেল। তুলি তুমি কোথায়? এই দেখো তুলি, আমাদের গুহার মধ্যে একটা অনেক বড় সাপ প্রবেশ করেছে। তুলি, তুমি এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কোথায় তুমি? সাপটি তোমাকে কামড়ে দিতে পারে। তুলি, সাবধান। আমি তোমার তুলি। কি বলছো কি তুমি এসব? আমার তুলি তো একজন মানুষ কন্যা ছিল, তুমি আবার তুলি কি করে হলে? তুমি তো একটা সাপ। আসলে আমি এতদিন আমার অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম। বলা হয়েছিল যদি আমি কোনোদিন কোনো অসহায় পশু বা পাখিকে সাহায্য করি, তবে আমি আমার আসল রূপ ফিরে পাবো। এতদিন আমি তোর মতো একটা অসহায় মুরগিকে সাহায্য করেছি, আর তাই তো আমি আমার শক্তির সাথে সাথে আমার রূপও ফিরে পেয়েছি। আর তাই তো শক্তি ফিরে পাওয়ার পরপরই আমি সর্বপ্রথম তোর পাটা ঠিক করে দিয়েছি।
যাতে করে এরপর থেকে তুই আমার সাহায্য ছাড়াই চলতে পারিস রে। সত্যি আমি এই প্রথম নিজের সুরক্ষা কারো সাহায্য ছাড়াই করতে পারলাম, আর এটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তবে হ্যাঁ, এখন থেকে আনন্দে অন্য 5টা মুরগির মতো করে বাঁচতে শেখ। আর এখন আমি গেলাম রে। কি, তুমি কিনা চলে যাবে? তোমার কথা আমার অনেক মনে পড়বে। তুমি ভালো থেকো বন্ধু। আমার কপালটাই পোড়া, জন্মের পর বাবা আমার মুখটা পর্যন্ত দেখলাম না। পথে পথে ঘুরেই দিন গেল আমার, এখন অব্দি আমার ঠাইটাই মিলল না। আরে আরে, কে তুই? এই মেয়ে, আমার বাগানে ঢুকেছিস কেন? হ্যাঁ, তুই আবার আমার বাগানের ফুল চুরি করতে এসেছিস নাকি? আহ মা, তুমি সবসময় মানুষকে সন্দেহ করো। অচেনা অজানা একটা মেয়ে হঠাৎ কেন তোমার বাগানের ফুল চুরি করতে আসবে? আর মেয়েটাকে দেখে তো টোকাইয়ের মতো লাগছে। ও তোমার বাগানের ফুল দিয়েই বা কি করবে? যাই হোক, কে গো তুমি মেয়ে? দাদা বাবু, আমার নাম পল্লবী, আমি ফুটপাতেই থাকি। আর দাদা বাবু, আমি এখানে ফুল চুরি করতে আসিনি গো। আসলে সকাল থেকে কোনো কাজ পাইনি, আর পেটে খাবারও যায়নি, তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। ও, তুমি ভেবো না, চলো আমাদের বাড়িতে, আমি তোমাকে খাবার দিচ্ছি। এ কথা বলে মোহন পল্লবীকে নিয়ে তাদের বাড়িতে যায়। আর মোহনের এসব কাণ্ড দেখে মোহনের মা রাগিনী ভীষণ রেগে যায়। আর মোহন পল্লবীকে বাড়িতে নিয়ে গিয়ে কিছু খাবার খেতে দেয়। দাদা বাবু, আপনি সত্যি অনেক ভালো। কতদিন থেকে যে এমন ভালো খাবার চোখে দেখি না, আজ আমি পেট ভরে খাবার খাবো। আচ্ছা খাও, আমি ঘরে চলে গেলাম। মা, ওর যদি কিছু লাগে তবে দিও। মোহন ফুলপুর নামের একটি শহরে তার মাকে নিয়ে থাকতো। এই মা, এই আমার বাড়ির এতগুলো খাবার খেলি, আমি তো তোকে এমনি এমনি ছেড়ে দেব না। আমার ছেলে সাথে ছিল বলে আমি তোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন তো আর আমার ছেলে নেই। যা, চুপচাপ আমার রান্নাঘরের বাসনগুলো মেজে দে। রাগিনীর কথায় পল্লবী রান্নাঘরের বাসনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে। পল্লবীর এমন পরিষ্কার কাজ দেখে রাগিনীর মাথায় একটা বুদ্ধি আসে। আরে বাহ, এই মেয়ে তো দেখছি কাজে খুব পারদর্শী। একে যদি কৌশলে আমার বাড়িতে কাজে রাখতে পারি তাহলে তো সুবিধাই হবে। সংসারের এত কাজ আমি আর একা হাতে সামলাতে পারছি না। এই মেয়ে শোন, আমার বাড়িতে ঝিয়ের কাজ করবি, তোকে দুবেলা খাওয়াবো, আর বাড়ির স্টোর রুমে তোকে থাকতেও দেবো। কি, আপনি কি সত্যি বলছেন? সত্যি আপনি আমাকে কাজে রাখবেন কর্তামা? আমার কোনো অসুবিধা নেই, থাকা খাওয়া হলে আমার আর কোনো অসুবিধা নেই কর্তামা। পল্লবীর কথায় রাগিনী মনে মনে বেশ খুশি হয়, আর পল্লবীকে ঝিয়ের কাজে রাখে। আর পল্লবী থাকা খাওয়ার বিনিময়ে রাগিনীর বাড়ির সব কাজ করে থাকে। তবে মাথা গোজার ঠাঁই পেয়ে পল্লবী বেশ খুশি ছিল। মা, ও মা, চলো না কোথাও ঘুরতে যাই। সেই কতদিন থেকে আমরা মা ছেলে কোথাও ঘুরতে যাই না। মা, শহরের পাশে রূপসা নদীর তীরে সাদা সাদা কাশফুল ফুটেছে। চলো মা, আজ বিকেলে কাশফুল দেখতে যাই। আজ বিকেলে আমার কোনো কাজ নেই। তুই না মোহন আর বড় হলি না, চিরদিন বাচ্চাদের মতোই থেকে গেলি। আচ্ছা বাবা, যাব, আমি তোর সাথে ঘুরতে যাব। তোর আবদার কি আমি কখনো ফেলতে পারি? হ্যাঁ, তুমি তো আমার লক্ষ্মী মা। তবে তুমি আমার আরেকটা আবদার রেখো মা। আজ আমাদের সাথে পল্লবীকেও নিয়ে যাব। মেয়েটা সারাদিন বাড়ির কাজ করে, কোথাও যেতে পারে না। আর পল্লবী সাথে গেলে তোমারও ভালো হবে মা। মোহনের এমন কথায় রাগিনী আর না করতে পারে না। এরপর বিকেল হতেই মোহন রাগিনী ও পল্লবীকে নিয়ে কাশবনে ঘুরতে যায়। আর ঘুরতে গিয়ে তারা ভীষণ মজা করতে থাকে। কিন্তু হঠাৎই পল্লবী পা ফসকে রূপসা নদীতে পড়ে যায়, আর জলের স্রোতে ভেসে ভেসে চলে যেতে থাকে। পল্লবী, পল্লবী, মা, ও মা, এটা কি হলো? পল্লবী যে ভেসে চলে যাচ্ছে, এখন আমি কি করি? দাদা বাবু, আমাকে বাঁচান দাদা বাবু, আমি যে ভেসে যাচ্ছি। ও দাদা বাবু, বাঁচান আমাকে। এসব কথা বলে পল্লবী চিৎকার করতে থাকে। আর পল্লবী জলের স্রোতে ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। আর অনেক দূর যাওয়ার পর পল্লবী নদীর মাঝখানে একটি আঙ্গুর গাছ দেখতে পায়। আর তারপর পল্লবী আঙ্গুর গাছের গোড়ায় উঠে বসে। উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেলাম। আজ না জানি আমার কপালে কি ছিল, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। একটা নদীর মাঝে আঙ্গুর গাছ, আর এই আঙ্গুর গাছে দেখি থোকা থোকা গোলাপি আঙ্গুর ধরে আছে। দেখে একেবারে জিভে জল চলে এলো। এসব কথা বলে পল্লবী আঙ্গুর গাছ থেকে গোলাপি আঙ্গুর পেড়ে নেয়। অমনি গোলাপি আঙ্গুরগুলো গোলাপি শাকচুন্নিতে পরিণত হয়। আর শাকচুন্নিকে দেখে পল্লবী ভীষণ ঘাবড়ে যায়। তবে তুই আমার ফাঁদে পা দিলি। অনেকদিন থেকে মানুষ খাই না রে, আজ মজা করে তোকে খাবো।
এসব তুমি কি বলছো? তুমি আমাকে খাবে কেন? আর আমি তো আঙুর ছিলাম, আর আঙুর থেকে শাকচুন্নি হলো কি করে? আমি হলাম আঙুর গাছের গোলাপি শাকচুন্নি। আর এই আঙুর গাছে যেগুলো গোলাপি আঙুর আছে, এগুলো কোনো আঙুর নয় রে, এগুলো তো মানুষ ধরার টব মাত্র। আর এসব গোলাপি আঙুরই আমার অস্তিত্ব। কোনো মানুষ এসব আঙুর ছিঁড়লেই আমি প্রকট হই। তবে যাই হোক, তোর কপালে তো দেখছি সিঁদুরও নেই, তুই তো দেখছি কুমারী। তবে ভালোই হলো, আমি আবার কোনো বিবাহিত মানুষকে খেতে পারি না। সিঁদুরে যে আমার বড্ড ভয়। যাই হোক, তোকে আর কে বাঁচাবে? কেউ তো তোকে আর বিয়েও করতে পারবে না। আহারে, বিয়ের আগেই তোকে মরতে হলো। কষ্ট পাস না, আর তুই আমার কবল থেকে বাঁচতে পারবি না রে। এসব কথা বলে গোলাপি শাকচুন্নি খিলখিল করে হাসতে থাকে। আর এদিকে পল্লবী ভয়ে একেবারে ঘাবড়ে যায়। আর তখনই সেখানে মোহন আসে। তুই ভুল করছিস শাকচুন্নি, তুই পল্লবীর কিছুই করতে পারবি না, কারণ আমি যে সবটা শুনে ফেলেছি। পল্লবী, তুমি ভয় পেও না। এসব কথা বলে মোহন তার হাত কেটে পল্লবীকে সিঁদুর পরিয়ে দেয়। আর অমনি গোলাপি শাকচুন্নি অদৃশ্য হয়ে যায়। আপনি কি করলেন দাদা বাবু? আমাদের যে বিয়ে হয়ে গেল, আপনার মায়ের সব শুনলে যে আমার আর রক্ষে থাকবে না দাদা বাবু। তুমি ভয় পেও না পল্লবী, আমি সব সময় তোমাকে রক্ষা করব। যেভাবে শাকচুন্নির কবল থেকে তোমায় বাঁচালাম, এভাবেই মায়ের আক্রোশ থেকে তোমাকে রক্ষা করব। এরপর মোহন পল্লবীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর মোহন রাগিনীকে সব ঘটনা খুলে বলে। না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। একটা ঝিকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। মা, তুমি না মানলেও আমি মেনে নিই, আর পূর্বের মতো তুমি আমার এই সিদ্ধান্তটাও মেনে নাও মা। ছেলের এমন কথায় রাগিনী আর না করতে পারে না। পল্লবীকে ছেলের বউ হিসেবে রাগিনী মেনে নেয়। আর পল্লবীও সুখে শান্তিতে সংসার করতে থাকে।